নমস্কার প্রত্যেককে। লাল রঙা চিঠিতে তোমাদের সকলকে স্বাগত। আমি দীপায়ন, আমার সঙ্গে আছে প্রীতি। আজ নতুন একটা ভ্লগে আবারও তোমাদের সঙ্গে আমরা মানস যাত্রা করব। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা প্রাথমিকভাবে দেখলে তোমাদের প্রত্যেকেরই মনে হবে যে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে নাট মন্দিরে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা আসলে নয়। আমরা এখন যেখানে আছি সেটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি, অবিকল একই রকম, কিন্তু মন্দিরটা আলাদা। এটি হচ্ছে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর আরাধনা হয়, এখানে দেবী অন্নপূর্ণা পূজিতা হন। সুতরাং আজকে ব্যারাকপুরের বেশ কয়েকটি দ্রষ্টব্য স্থান তোমাদের আমরা ঘুরিয়ে দেখাবো। প্রথমে এসছি অন্নপূর্ণা মন্দিরে। এখনো মন্দির বন্ধ, আর 2-3 মিনিটের মধ্যে খুলবে, এবং তারপর মন্দিরের যাবতীয় যা দ্রষ্টব্য তা তোমাদের দেখাবো। আমরা এখন বসে অপেক্ষা করছি। সব জায়গায় আমরা লেট করি, আজকেও ভেবেছিলাম লেট করব, কিন্তু এখানে এসে দেখছি মন্দির এখনো খোলেনি। তাই মন্দিরটা এক ঝলক তোমাদের একটু দেখালাম, পুরোটা এখনো দেখাইনি, দেখাবো পরে। তো আমরা অপেক্ষা করছি কখন মন্দির খোলে আর কখন মায়ের দর্শন করতে পারি। সবকিছুতেই বাঙালিরটাই, এখানেও তাই। একদম বসেই যখন আছি ততক্ষণ তাহলে একটু বলে দিই এখানে কিভাবে আসবে। আসাটা কোনো হাতিঘোড়া ব্যাপার না। ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির মানে স্বাভাবিকভাবে ব্যারাকপুর স্টেশন অব্দি তো আসতেই হবে, আর ব্যারাকপুর স্টেশনে এসে এখান থেকে অটো টোটো বললে ওরা একদম সামনেই নামিয়ে দেবে। অটো এলে সম্ভবত 10-15 টাকা কি 12 টাকা নেবে, টোটো এলেও ওটার 15 থেকে 20 টাকা, এর বেশি হওয়ার কথা নয়। আর রিজার্ভ করলেও 100 টাকা মতো হয়তো লাগবে। শুধু আসার কথা আমি বলছি, যাওয়ার কথা বলছি না, যাওয়াটা আলাদা। যাওয়ার জন্য এখানে বাইরে টোটো দাঁড়িয়ে আছে, সেটা সম্ভবত এখান থেকে মঙ্গল পাণ্ডে বা চিড়িয়ামোড় বাস স্টেশন হয়তো যাবে, সেটা কথা বলে নিতে হবে। এক একটা জায়গার এক এক রকম প্রাইস ডিস্টেন্স অনুযায়ী। আমরা সবটাই মনে হয় বলছি, কারণ আমরা একেবারে বাড়ির সামনে থেকেই টোটো রিজার্ভ করে চলে এসেছি। আমাদের 150 টাকা নিয়েছে, তাই স্টেশন থেকে এক্স্যাক্ট ইন্ডিভিজুয়ালভাবে এলে কত লাগবে সেটা এক্স্যাক্ট জানি না, তবে সম্ভবতই 15, কারণ যিনি আমাদের নিয়ে এসছেন তিনিও বলছেন 15 টাকা মতো। শিয়ালদা থেকে সরাসরি এখানে আসবে, শিয়ালদা হোক নৈহাটি হোক, যেখান থেকে ব্যারাকপুর স্টেশন হয়ে মধ্যে কথা যারা আসবে তারা তো একদম স্টেশনে নামবে, স্টেশন থেকে ডিরেক্ট, এবং 1 নম্বর থেকে উঠতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্মে টোটো থেকে উঠতে হবে। মন্দির এখনো খোলেনি আনফরচুনেটলি, ফলে আমরা এখন ভাবলাম সময়টাকে একটু ইউটিলাইজ করা যাক। আমরা রাসমণি ঘাটে যাচ্ছি, ওখান থেকে বেরিয়ে একদম কাছে মানে লাগোয়া ঘাটের ধারেই এই মন্দিরটা তৈরি। তো আপাতত সেখানে যাচ্ছি, ওটা দেখে নিয়ে তারপর আরেকবার এখানে আসব। তখন যদি মায়ের আমাদের দর্শন দেওয়ার করা হচ্ছে তখন খুলবে। হ্যাঁ, মায়ের দর্শন দেওয়ার যদি ইচ্ছে থাকে তাহলে হয়তো মূর্তিটা দেখতে পাবো, আর না হলে আমাদের ওই বাইরে থেকে দেখেই এবারের মতো বিদায় জানাতে হবে। না, যেটা বিরক্ত লাগলো আমাদের সেটা হচ্ছে মন্দিরটা 4টে খোলার কথা, এবং আমরা বেরিয়ে আসলাম 4:30-র সময়, এখনো খোলেনি। এবং আরো যেটা আশ্চর্য সেটা হচ্ছে যে যারা দর্শনার্থী তাদের মধ্যেও বিন্দুমাত্র বিরক্তির কোনো চিহ্ন নেই, অ্যাজ ইফ এটাই যেন নর্মাল। তো পাংচুয়ালিটির যদি এই অবস্থা হয় সব জায়গাতে, শুধু মন্দির বলে না, আমরা দেখতে পাই, তো সেখানে এটা তো সংশোধন করা উচিত কর্তৃপক্ষের। এবং যারা আমাদের ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেল দেখছো, তারা 4টে বলতে কিন্তু মোটামুটি অন্নপূর্ণা মন্দিরে 5টায় ঢুকো, তাহলে অবশ্যই। এমনি তো এটা 7টা কি 8টা অবধি খোলা থাকে, তাড়াহুড়োর এমনিতেও দরকার নেই। আমরা ভিডিও বানাবো, তাই সন্ধে হয়ে গেলে প্রবলেম, সে কারণে তাড়াতাড়ি এসে। ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গা দেখা যাচ্ছে, তোমাদের এবার দেখাই। খুবই সুন্দর, অনেকটাই আমাদের কলকাতার বাবুঘাটের মতো। এই হচ্ছে রাসমণি ঘাট। দেখেই তো আমার জলে নামতে ইচ্ছে করছে, স্নান করতে, সাঁতার কাটতেন।
সাঁতারটা আমরা কেউই জানি না দুজনের মধ্যে। খুব সুন্দর, একদমই আমাদের বাবুঘাটের মতো, তবে বাবুঘাটের থেকে অনেক বেশি পরিচ্ছন্ন। আচ্ছা, আমার মনে হয় ওপাশ দিয়ে ফেরি চলাচল করে, মানে নৌকো আর কি। আর ওই পাটটা কি, মানে এটা আমি প্রীতিকেই জিজ্ঞেস করছি, কারণ ওই ব্যারাকপুরের মানুষ। থাক না, আমাকে জিজ্ঞেস করে লজ্জা নয় নাই দিলে, আমি জানি না। কাপড় কাচ্ছে, স্বচ্ছ জল আর বিকেলের কোণে দেখা আলোয় খুবই ভালো লাগবে। यहाँ पे एक मंदिर है, हिंदी में लिखा, इसलिए मुझे मालूम नहीं था क्या वो क्या लिखा है। हिंदी में लिखा है, इसलिए मैं हिंदी में ही बोल रही हूँ। এই জায়গাটা দেখাই তোমাদের। না, এই জায়গাটা দেখালে বুঝতে পারবে না, আমাকে একটু পেছনে সরতে হবে। এই দেখো এরকম রেলিং, প্রীতি দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে থাকতে এবং বসে থাকলেই তো মোটামুটি ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আমরা একটু বসার জায়গাটায় যাই, দেখে দেখে পা হড়কে গেলে। আমার এমনি পড়ে যাওয়ার রেকর্ড আছে। আমাদের যে গ্রেট ডেস্টিনেশন এর পরের ব্লগে আসতে চলেছে, সেখানে আমরা যেতে পারবো না, সুতরাং পা ঠিক করতে হবে। একদম বসি একটু এবার। এখানে দাদা আমাদের ঘটি গরম দিচ্ছেন। সুতরাং এই কলকাতাতেও দেখেছি যে যেখানে এই ঘাটগুলো থাকে তার পাশে এই ধরনের জিনিসপত্রগুলো বিক্রি হয়, তো খেতে ভালো লাগে। এবং সন্ধেবেলায় এরকম ঘাটের ধারে বসে থাকতে থাকতে ঘটি গরম খাওয়ার একটা আলাদা আমেজ আছে। তো কিনলাম। প্রথমেই আমার শ্রীমতী সেটিকে বাগিয়ে নিয়েছেন, আমি সামান্য প্রসাদ হয়তো সে একটু পেলেও পেতে পারি। আর এটা খেয়ে 5-10 মিনিট বাদে আবার আমরা অন্নপূর্ণা মন্দিরের দিকে যাব। যদি তারা কৃপা করে গেটটা একটু খোলেন, মন্দিরের প্রধান গেট, তাহলে একটু মায়ের দর্শন করতে পারি এবং সেটা দেখে তারপর আমরা মঙ্গল পাণ্ডে ঘাটের দিকে যাব। তো তখন আমি জিজ্ঞেস করছিল উল্টো দিকটা কোন পার, আমি না জানলো যেখান থেকে ঘটি গরম কিনলাম সে কাকু জানেন। উনি বললেন ওপাশটা হচ্ছে শ্রীরামপুর, 5টার সময় এখান থেকে লঞ্চ ছাড়ে, লঞ্চ মানে ভটভটি আর কি, সেটা ছাড়ে, সেটা ওপারে শ্রীরামপুরে নিয়ে যায়। আর ওই দিকটা হচ্ছে গান্ধীঘাট, অর্থাৎ আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম ওই পাশটা, ওই সাদা একটা মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। হ্যাঁ মন্দির, হ্যাঁ মন্দিরের একটা চূড়ো দেখা যাচ্ছে, মন্দির কি আমি ঠিক জানি না, স্মৃতিসৌধ হতে পারে। তো সেটা হচ্ছে গান্ধীঘাট। তবে গান্ধীঘাটে এখন ঢোকা অ্যালাউ হলেও ক্যামেরা নিয়ে অ্যালাউ নয়, সুতরাং সেটা যখন নয় তো আমরা আর গিয়ে কি করবো, আমরা তো তোমাদের দেখানোর জন্য এখানে এসেছি। তাই এখান থেকে এবার আমরা রওনা দেব মন্দিরের দিকে। আর এই জায়গাটা কিন্তু বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায় গেট। আর মন্দির আমি যেটা শুনলাম যে 4টের সময় লেখা থাকলে কখনো কখনো 5টায় হয়তো খোলে, যাও 4টে-5টার কনফিউশন দূর করার জন্য তোমরা 4:30 চলে এসো। 4:30 চলে এসো। আমার মতো এরকম কঠোর ব্রিটিশ টাইম মেনটেন করো না সেটা। সুতরাং একটা মাঝে মাঝে জায়গায় চলে এসো এবং একটু যদি দেখো যে মন্দির বন্ধ, আমাদের মতো এই রাসমণি ঘাট এসে, হ্যাঁ খুব ভালো, কারণ 4:30 না এলেই পার্কটা খোলা পাবে না। এবং এই পার্কটা কিন্তু আবারও বলছি আমরা 5টায় বন্ধ হয়ে যায়, সুতরাং প্রয়োজনে এইখানে চলে আসবে আগে। এখানে ঘুরে টুরে সেলফি মোডে ছবি তুলে ঘটি গরম খেয়ে তারপর আস্তে ধীরে মন্দিরে যাবে। একদম খুব সুন্দর জায়গা, এটা খুব মনোরম একটা পরিবেশ। আর এই বিকেল বেলার সময়টা, সূর্যাস্তের সময়টা, তো সেটা আরো সুন্দর লাগে। চলো এবার মন্দিরে দেখা হচ্ছে। অন্নপূর্ণা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মূল মন্দির, চূড়ো দেখা যাচ্ছে। এবার একমাত্র এইটাই একটা জায়গা যেখানে দাঁড়িয়ে ছবি তুললে পরে পেছনটা পুরো স্পষ্ট আসে, তোমাকেও ছোট্ট লাগবে না, আর মন্দিরটাও অর্ধেক কেটে যাবে না, একদম অ্যাকুরেট ভাবে আসে। ঘাট থেকে ফিরে একদম উল্টো দিকে। চলো এবার মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে যেতে থাকি। মন্দিরের এই গেটটাও খুলে দেওয়া হয়েছে, আমরা চাইলে এখান দিয়ে ঢুকে যেতে পারি। জানতাম না এটা যে এই দিক দিয়ে এসে সরাসরি সোজা চলে আসবে। আমি তোমাদের দেখাই জায়গাটা। এই দেখো এই মূল মন্দির, এইখান দিয়ে এই রাস্তা চলে এসছে। এই রাস্তা ধরে একেবারে নাক বরাবর গেলে ওই হচ্ছে রাসমণি ঘাট। সুতরাং আমরা একটু ঘুরিয়ে নাক দেখিয়েছি আর কি।
না, তার কারণ ছিল কারণ এই গেটটা তখন বন্ধ ছিল। বন্ধ ছিল, আচ্ছা, সে অবশ্য আমি খেয়াল করি। কিন্তু এই গেট তো এখনো দেখছি বন্ধ। সামনে গেটটা খোলা থাকতে পারে কারণ দেখা মন্দিরের ভিতরে আলো জ্বলছে। আমরা একটু পাশে যাই। এটা অ্যাকচুয়ালি সাইডটা পড়ে মন্দিরে, এটা ঠিক সামনেটা নয়, সামনেটা ওইখানে। খুলেছে। আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারি? এখান থেকে ও, ছবি তোলা যাবে না, সুতরাং বাইরে থেকেই তোমাদের দেখাই, অসুবিধা নেই। আমি জুম করলেই শিব এবং অন্নপূর্ণার মহাময়ী মূর্তি তোমরা দেখতে পাবে। অন্নপূর্ণার দর্শন তো হলো, এবার আমরা অন্যান্য এই যে পেছনের মন্দিরগুলো দেখছো সেই মন্দিরগুলোয় যাব, সেখানে একটু ছবি টবি তোলাও হবে। সেগুলো শিব মন্দির। হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দির এবং এই অন্নপূর্ণা মন্দিরের মধ্যে পার্থক্য হচ্ছে, অন্যতম পার্থক্য হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির মা কালী, শুধু সেটা নয়, এখানে অন্নপূর্ণা আর শিব। সেখানে- কমন, শিব ওখানেও আছেন, আছে এখানেও কিন্তু আছেন। সেখানে 12টা শিব মন্দির আছে, আর এইখানে অন্নপূর্ণার মন্দিরে 6টা শিব মন্দির আছে। হ্যাঁ, কারণ পুরো মন্দিরটাই দক্ষিণেশ্বর মন্দিরের। আমার কো ব্লগারকে ধরেই একটু চলতে হবে, না তো কাদায় আমি হড়কে পড়ে যাব। একবার পরে যাচ্ছিল। তো গোটা মন্দিরটাই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের একটা মিনিয়েচার। দক্ষিণেশ্বর মন্দিরের ব্যাপ্তি বিশালতা থেকে বড়। এটা শিব মন্দির, দীপায়ন ভেতরে আছে। আমি ভেতরে এলাম, ভেতরটা ছোট্ট, একটু অন্ধকার, লাইট মনে হচ্ছে না আছে বলে কিছু। যাই হোক, এটা মন্দির। আমি সব কাছে ঘন্টা বাজাতেও। হর হর মহাদেব। হর হর মহাদেব। খুব রিস্কি, আর ওইটা দেখছো, ওটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির খুব সম্ভবত। আমি যেতে পারছি না কারণ এই জায়গাগুলো জলে পরিপূর্ণ, পুরো বর্ষাকাল বলেই হয়তো এত ঘাস, জল রয়েছে, কাদা রয়েছে। এটা তো নাট মন্দির, যেখানে তোমাদের সাথে আমাদের প্রথম দেখা হলো এই ব্লগে। আর এটা তো মন্দিরটা। আমরা এবার ওপাশটা যাব, অর্থাৎ ওই দিকটা, ওখান থেকে আমরা এবার বেরিয়ে টোটো ধরবো। আর এছাড়া এমনি এখানে ওই পাশগুলোতে বেশ কিছু ঘর আছে, সম্ভবত সেখানে কাজকর্ম, এটা অফিস লেখা। অফিস লেখা, অফিসের ঘর। আর শিব মন্দির এই যে এখানে 3টে, আর এখানে 3টে। আর আমরা এসে ঢুকেছিলাম
ওই জায়গাটা দিয়ে, ওই গেটটা দিয়ে। এখানে ব্রিটিশ আমলের কয়েকটি স্থাপত্যের ভগ্নাবশেষ তোমাদের দেখাচ্ছি, কারণ ব্যারাকপুর খুব পুরনো শহর এবং ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, যেটাকে ব্রিটিশরা বলতো সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহ কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। সুতরাং এই যে ব্রিটিশ রেসিডেন্সগুলো ছিল সেই সময়, সেই ব্রিটিশ রেসিডেন্সের ভগ্নাবশেষ এখানে কিন্তু আজও ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এবং সামনে এই স্থাপত্যটাকেও দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ছাদটা ভেঙে পড়েছে এবং নিচের অংশটুকু এখনো ধ্বংসের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে আর কি। তো এবার আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাব। আমরা ভেতরে এসছি, 50 টাকা করে লাগলো। আমি ব্যারাকপুরে জন্মেছি এবং ব্যারাকপুরে বড় হয়েছি বলে এইসব জায়গায় আমি অনেকবারই এসছি। আগে আসতাম বিনে পয়সায়, এখানে ঢোকার কোনো চার্জ ছিল না। এই সাইডে দেখো, এই যে পার্কটায় ঢোকার জন্য চার্জ নিত। তখন কত 20-30 টাকা হয়তো নিত। পার্কে আমি ঢুকিনি, বাড়ির পিটানির ভয় তখনও। যাই হোক, কেন ঢুকিনি, কেন বাড়ির পিটানি, সেটা আশা করি পার্কে যারা একটু পরিচিত এই জায়গাটা সম্বন্ধে তারা জানবে। তাই তো এমনি এখানে এই গঙ্গার ঘাটে আসার জন্য, গঙ্গার ঘাটটা হচ্ছে ওই যে ওইখানে আসার জন্য কিন্তু কোনো চার্জ লাগতো না। এই হচ্ছে মঙ্গল পাণ্ডের ঘাট। কিছুক্ষণ আগেই আমরা রাসমণি ঘাটে ছিলাম, একই রকম, কিন্তু যে ঘাটই হোক না কেন আমাদের আসলে খুব ভালো লাগে। এই অসীম অনন্ত বিস্তৃত জলরাশির সামনে দাঁড়ালে মন প্রশান্ত হয়ে যায়। এখন বোধহয় জোয়ার চলছে, তাই এত জল। ওই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে দূরে, রাসমণি ঘাট থেকে বলেছিল ওটা হচ্ছে শ্রীরামপুর। সুতরাং রাসমণি ঘাটটা আরো ওই দিকে, ওই যে গান্ধী ঘাটের ওই চূড়ো দেখা যাচ্ছে, ওখান থেকে আরেকটু দূরে। আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। মানে গান্ধী ঘাটটা মাঝখানে, আমরা আগে ছিলাম ওই দিকে, এখন আবার চলে এসেছি এই দিকে, কিন্তু গান্ধী ঘাটে যাই। উল্টো দিকে শ্রীরামপুর, এই যে সেই কারখানার চিমনি। অনেকে নিচে জলে পা ডোবাচ্ছে, স্নান করার সময় অবশ্যই এটা নয়। এরপর আমরা জলে পা আমিও ডোবাবো, আমিও জলে। সে তুই যা, আমি জলে পা ডোবানোতে খুব একটা উৎসাহী নেই। যাচ্ছে আমরা এবার ক্যাফেতে ঢুকবো, হালকা একটু কফি টফি খাবো। টফি কথাটা বললাম ঠিকই, কিন্তু পকেটের যা হাল, তাতে কফির বেশি টফি আর খাওয়া হবে না। তো কফি খাবো। আগেও একবার এসেছিলাম, জায়গাটা সোজাই চলো, জায়গাটা খুবই সুন্দর। তোমাদের দেখে এখানে আছে কাউন্টার, আর একদম গঙ্গার ধারে বসে খাওয়া। দেখা যাক এবার আমরা কি খাই। আমি চারপাশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। রাত হয়ে গেছে বলে হয়তো জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে। একদম গঙ্গার ধারে একটা রেস্টুরেন্ট। এই যে এখানে গণেশ মূর্তি আছে, ওই যে দ্বীপ ওখানে হাপিত্তিস করে খাওয়ারের জন্য বসে আছে। ওটা হচ্ছে এন্ট্রান্স, বসার জন্য ওই হোয়াইট কালারের যেটা দেখছো ওরকম টেবিলও আছে, এরকম শেড দেওয়া টেবিলও আছে। আবার এইবার এসে আমি দেখলাম যে একেবারে বাইরে
অর্থাৎ শেডেরও বাইরে, একদম রেলিং লাগোয়া এই জাতীয় টেবিল চেয়ারও কিন্তু আছে। এবার একটু এ পাশটা আসি আমরা। এ পাশটাতেও এরকম ওপেন জায়গায় বসার আছে, তবে সেটা গঙ্গার ধারে হচ্ছে না। এখানে এরকম খাটিয়া টাইপসের পাতা আছে। লাইটিংটা দেখো জাস্ট কি সুন্দর। আরো যখন রাত হবে সেটা আরো বেশি ফুটে উঠবে লাইটিংটা। ও পাশটা হচ্ছে পার্ক। আমি জানি না সে পার্কটা এই 50 টাকার মধ্যে ইনক্লুডেড কি না। এখানটাতেও একটা আলাদা করে বসার অপশন আছে, দেখি গিয়ে। ও এখানে র্যাবিট, কিউটি 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 র্যাবিট। যাই হোক, ফার্স্টটা লক আর এটা কিচেন। কিচেন। একটু কফি খাওয়ার ইচ্ছে ছিল, কফির টেস্টটাই পেয়েছে। আনফর্চুনেটলি কফি বললো 6টার আগে পাওয়া যাবে না, অথচ এখন 5:30 বাজে। এই আধ ঘন্টা কি আর হা করে বসে থাকবো। ম্যাগি চাইলাম, ম্যাগি খেতে আমার ভীষণ ভালো লাগে, যে ম্যাগি চাইলাম, ম্যাগি বললো ব্রেকফাস্টের জন্য এখন পাওয়া যাবে না। অগত্যা হাক্কা নুডলস অর্ডার করলাম। খাবারের দাম খুব এক্সপেন্সিভ না হলেও খুব রিজনেবলও নয়, মডারেট। আসতে পারো, আমাদের যেমন হাক্কা নুডলসটা ননভেজ যেটা, সেটা 149 পড়লো। তো খাওয়ার বোধে একটু পরেই চলে আসবে। শুধু ফাঁকা প্লেট দিয়ে গেছে। ও আচ্ছা, ফাঁকা প্লেট দিয়ে গেছে। এই যে, তো আমরা এখন ওয়েট করছি কতক্ষণে খাবার দিয়ে যায়। এই অ্যাম্বিয়েন্সে না, সিরিয়াসলি বলছি, এক কাপ কফি হলে এর থেকে ভালো আর কিছু হতো না। খাওয়ার জায়গায় বসে আছি, এখনো খাবার দিয়ে যায়নি। মানে এটা অনেকটা কফি হাউসের মতো আর কি, যে লেট সার্ভিসটাই এখানে সবাই পছন্দ করে। মানে এখানে মূলত প্রেম করতেই সবাই আসে। তো চারপাশে সেটাই দেখতে পাচ্ছি। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে অর্ডার দিয়েছি, এখনো আসেনি, আসবে, কোনো অসুবিধা নেই। তবে তোমাদের পাশটা একটু দেখাই, কারণ এর পরে যদি আমি দেখাতে চাইতাম তাহলে আর কিছু পাশটা পুরো অন্ধকার হয়ে যেত। এই যে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এখানে আমরা বসে আছি, খাবারের ফুরফুরে হাওয়া দিচ্ছে, গঙ্গার ধারে যেরকম হাওয়া থাকে। ভালো, জায়গাটা ভালো। তবে আমাদের এই জায়গায় খুব একটা আসা হয় না, কারণ ব্যারাকপুরেই আসাটা কমে গেছে স্বাভাবিকভাবেই ওর বিয়ের পরে। আর তারপর আজকে ব্লগিং এর জন্যই এখানে এসেছি। তো জায়গাটা ঠিকঠাক আছে, তবে রেস্টুরেন্টের দাম যা দেখলাম খাবারের একটু বেশি আমার মনে হলো। নুডলসের দিক থেকে মোটামুটি ঠিক আছে, 150 টাকা ননভেজ। কিন্তু 50 টাকায় যে কফিটা দিচ্ছে দেখলাম, শুধুমাত্র একটা প্লাস্টিকের কাপে কফি দিচ্ছে, মানে সেটা যে একটা প্লেটে সার্ভ করবে ভালোভাবে সেটা কিছু নেই। সুতরাং এখানে আমরা কফি খেতেই এসেছিলাম, কিন্তু বাধ্য হয়ে আমাদের নুডলস পেটে ঠুসতে হচ্ছে, কারণ কফি তখনও রেডি হয়নি, আর বলেছে অনেকটা দেরিতে হবে। সেটা তোমাদের আমি বললাম। তা না হলেও দেরিতে যদি নাও হতো, অবশ্য সেটা নিয়ে আমরা ঠকতাম। মানে দেরিতে হয়েছে একদিক থেকে ভালো হয়েছে। তো এখানে এলে তোমরা ননভেজ নুডলস ট্রাই করতে পারো, 150 টাকা। আর ভেজটা আমি জানি না কত, মনে হয় 130 টাকা সেরকম হবে। ভেজ চাউমিন খাওয়ার থেকে না খাওয়া ভালো। এটা এবার এসে দেখা যাক কিরকম কি হবে। তো এখানে বসে আছি, দিব্যি ভালোই লাগছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বিশেষ করে এই নদীর ধারটায় বসে থাকা খুব খুব খুব। ও তো একেবারে ধারে বসতে চেয়েছিল। এই যে চেয়ারগুলো, এই যে দেখতে পাচ্ছ এখানে, কিন্তু এখানকার টেবিলগুলো একটু বেশি নোংরা ছিল আর কি। নোংরা মানে কিছু না, একটু চটলা উঠে গেছে। চটলা উঠে একটু বেশি কেতদরস্ত বলেছে এই ঢাকা জায়গাটায় বসাতে। তাই আমি কোথায় বসে আছি, এই যে এইরকম জায়গায় আমরা বসে আছি। এই হচ্ছে আমার পাশে প্রীতি, এরকম চাঁদোয়া দেওয়া ঢাকা। আর বাইরের দিকটা তো তোমাদের দেখালামই, বাইরে সবাই বসে আছে। উল্টো দিকে শ্রীরামপুরে সব আলো জ্বলে উঠেছে। শ্রীরামপুর ওই পোর্শনটা পুরোটা কিনা আমি কিন্তু জানি না। এই দিকটা তাহলে কি আমি জানি না। আচ্ছা, না শ্রীরামপুরে তো ছোট শহর না, যাই হোক এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর এইখানে বসে বসে আমরা খাবারের জন্য অপেক্ষা করছি, হাফিজ টেস্ট করে। হ্যাঁ, সবাই দেখা যাচ্ছে যে অপেক্ষা করছে, কাউকে এখনো সার্ভ করে।
সুতরাং আসতে পারো, যদি ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাটে আসো অবশ্যই এই ক্যাফেটাতে ঘুরে যাও। নিজেদের সামর্থ্য মতো খাবারটা খাবে, সেটা বড় কথা নয়, কিন্তু এই পরিবেশটা যদি উপভোগ করতে চাও তো একবার এখানে অবশ্যই এসো। আর দাম বেশি মানে খুব এক্সপেন্সিভ নয়, মডারেট, রেস্টুরেন্টে যেরকম হয়। রেস্টুরেন্টে যেরকম হয়, কিন্তু এটা আর যে ওপেন এয়ার, এটা তো এসি রেস্টুরেন্ট না, সুতরাং ঠিক আছে মোটামুটি। এখানে আসলেই তোমরা ননভেজ নুডলস নেবে, আমি বলে দিয়েছি। আর আসার ক্ষেত্রে অন্নপূর্ণা মন্দির হয়ে এখানে আসাটাই বেটার, কারণ এখানে যেহেতু লাইট আছে, লাইটে চারপাশটা দেখা যাবে, ছবি তোলা থেকে শুরু করে সবকিছু করা যাবে। অন্নপূর্ণা মন্দিরে কতটা কি আছে আমি বলতে পারবো না, থাকলেও সেটা এত বড় জায়গা ধরে কত আর লাইট থাকবে। আমরা নিয়েছি হচ্ছে এই ননভেজ হাক্কা চাউমিন, এর সঙ্গে সস দিয়েছে। পরিমাণটা যে খুব খারাপ সেটা বলবো না, কিন্তু টেস্টটা সত্যি কথা বলছি যে আমি যেরকম চাউমিন খেয়ে অভ্যস্ত সেটা অনেক বেশি ফ্রাইড হয়, মানে এটা জাস্ট হালকা একটা বয়েল করে দিয়ে দিয়েছে, যার জন্য সত্যি কথা বলতে কি ঘাসের মতো লাগছে। আমার প্রীতির কিরকম লাগছে সেটা প্রীতি বলবে, কিন্তু আমি কিন্তু টেস্টের দিক থেকে খুব একটা নাম্বার দিতে পারছি না। যাই হোক, দিয়েছে যখন তখন তো সেটা খেতে হবে। তোর কেমন লাগছে? খুব আহামরি কিছু না, বাট ঠিক আছে, চলবে। তবে ফ্রাইটা আরটু বেশি হলে আরো বেশি ভালো লাগতো। তো আমরা খাচ্ছি, খেতে খেতে এবার যা গল্প গাছা করে তারপর আবার ফেরার পথ ধরব। অন্ধকার বাড়ির পথ ধরেছি, অনেকটা রাত হয়ে গেছে, 6:30 বাজে। আসলে এটা পুরোটা আর্মি এরিয়া বলে এখানে কিন্তু জনবসতি এমনিতে কিছু নেই, সবটাই এখানকার আর্মি যারা আছে তাদের থাকার জায়গা, তাদের ট্রেনিং এর জায়গা। সেটা গোটা জায়গাটা আমার খুব ইচ্ছে ছিল তোমাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখাবো, কারণ তো জায়গাটা এখানে খুব সুন্দর, প্রচুর গাছগাছালি। কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে সেটা হয়তো কলকাতাবাসী জানে না, যেমন ওই জানতো না, আশপাশে যারা আছে তারা কিন্তু অবশ্যই জায়গাটাতে আসবে। জায়গাটা ভীষণ সুন্দর, অন্ধকার হয়ে গেছে, আমি এত গাছগাছালি দেখাতে পারবো না, সবটাই অন্ধকার এখন। তো আমরা এখন ফিরছি। এবার তুমি কিছু বলো, তোমার কেমন লাগলো আমাদের এই ব্যারাকপুরে ঘুরে? আমার আর নতুন ভাবে কি লাগবে, কারণ আমার কি লেগেছে সেটা ব্লগের মধ্যে দিয়েই বলে দিয়েছি। আর এই পরিবেশটা খুব সুন্দর, এবং এখন অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে একটা আলাদা রোমাঞ্চ অনুভূত হচ্ছে। ভূতের ভয়টা একেবারেই লাগছে না, সেদিক থেকে কিছু না, কিন্তু হাঁটতে ভালো লাগছে। এবং যেহেতু এটা আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে, সুতরাং সেখানে খুব নিট অ্যান্ড ক্লিন, এবং সেই কারণেই হাঁটতে ভালো লাগছে। এখানে গাছের পাতা ছাড়া আর কিছু পড়ে নেই, আরো নানা রকম জিনিস পড়ে থাকে তো রাস্তার মধ্যে, এখানে সেসবের ব্যাপার নেই। ভীষণ মেইনটেইনড, ওয়েল মেইনটেইনড, এবং অনেকটা বড় জায়গা, এটা অনেকটা বড়। সেই কারণেই এই মোটামুটি 8-10 মিনিটের পথটা হাঁটতে আমাদের ভালোই লাগে, খারাপ লাগবে না। তো সেই কারণে আমরা এটা আবার লাস্টলি প্রেফার করব তোমাদের কাছেও, যে হেঁটে ফিরো, এবং হেঁটে ফিরতে কেমন লাগে সেটাও কিন্তু তোমাদের দেখা উচিত। এবং এই অন্ধকার রাস্তার মধ্যে হাঁটার রোমাঞ্চটা যদি তোমরা পেতে চাও, তাহলে হেঁটে আসবে না, আসবে টোটোতে অন্নপূর্ণা মন্দির থেকে, ফিরবে হেঁটে। হেঁটে মোটামুটি 8-10 মিনিট হাঁটলে, 8-10 মিনিট নয়, আমি বলছি যেখান থেকে বেরোবে এখান থেকে নাগরবার সোজা হাঁটবে, সোজা হাঁটবে বাস স্ট্যান্ড। 8-10 মিনিট, 3-4 মিনিট, ডিপেন্ড করছে তুমি কতটা জোরে কি হাঁটছো। গতিতে আমরা হাঁটছি সেটার উপর ডিপেন্ড করছে। হেলে দুলে হালকা গল্প করতে করতে হাঁটলে সেটা 8-10 মিনিটই হয়ে যায়। আশপাশে অনেক রাস্তা আছে, চতুর্দিক দিয়ে বেরোনো হচ্ছে, জায়গাটা পুরো একটা ভুলভুলাইয়ার মতো, না ভুলভুলাইয়া না, মানে কি বলবো, রেস্ট্রিক্টেড এরিয়া, এবং চারপাশে দুপাশে কিন্তু নানা রকম ওই ব্রিটিশ স্থাপত্যের ধ্বংসাবশেষগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাই। এখন অন্ধকারে তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু দুপাশে যদি তুমি চোখ রাখো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে সেটা। টোটোতে যেতে চাইলে সেই ব্যবস্থাও আছে, বাইরেই টোটো দাঁড়িয়ে থাকে। আর যদি মনে করো যে তোমরা টোটোয় ফিরবে, এই রোমাঞ্চ উপভোগ করবে না, পা ব্যথা হয়ে গেছে, তাহলে এখান থেকে টোটোও আছে, একদম সামনে থেকে, ক্যাফের সামনে থেকেই টোটো আছে, সেখানে তোমাদের যেখানে গন্তব্য সেখানে তোমাদের পৌঁছাবে। অনেক বকেছি, লাস্টে শুধু বলতে চাই ভিডিওটা এখানেই আমরা কমপ্লিট করবো, চারপাশটা একবার দেখিয়ে নিই। আমাদের এই পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, ওই দেখে চলে গেলাম ল্যাদ খেয়ে চলে গেলাম ওসব কিন্তু হবে না, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।
শেয়াল ডাকছে, এদিকে পূর্ণিমার চাঁদের আলো। এদিকে রাস্তাটা সম্পূর্ণ নিস্তব্ধ, সুতরাং এই সম্পূর্ণ রোমাঞ্চটা অবশ্যই তোমরা উপভোগ করবে এবং তার জন্য হেঁটে ফিরতে হবে, আবারও বলছি। দারুণ রকম শেয়াল ডাকছে। সুতরাং আমাদের ভ্লগ আজকে এখানেই পরিসমাপ্ত। লাল রঙা চিঠির সঙ্গে অবশ্যই থাকবে। ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। আর যদি কৃপা করে সাবস্ক্রাইব এতদিন না করে থাকো তাহলে কৃপা করে সাবস্ক্রাইবটা করে দিও, তাতে আমাদের উৎসাহ বৃদ্ধি পাবে, আরো নতুন ভ্লগ তোমাদের সামনে আনতে পারবো।